এক মাসেরও বেশি সময় ধরে চলা ব্যাপক হামলার পরও অটুট রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি, এমনটাই দাবি করেছে মার্কিন গোয়েন্দারা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মামুন। ডক্টর সৈয়দ আবদুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে আবারও ইরানে F-35 ভূপাতিত করেছে ইরান, এমনকি উদ্ধার করার হেলিকপ্টার যেটি ছিল সেই উদ্ধার করার হেলিকপ্টারটিও ভূপাতিত করেছে বলে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে যুদ্ধ কি আরো তীব্র হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে F-35 ভূপাতিত হয়েছে, এটা নিয়ে একটু বিতর্ক আছে। অনেকে মনে করছেন যে এটা F-15 হতে পারে, আবার অনেকে বলছেন এটা F-35 হতে পারে। যাই হোক, সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের এই আক্রমণাত্মক বিমানগুলো যে ইরান এখনো টার্গেট করতে সক্ষম, এটা দ্বারা প্রমাণিত হয়েছে। এখন এটা যদি সম্ভব হয়, আমরা ইতিমধ্যে কিছু খবর পেয়েছি আন্তর্জাতিক ভাবে যে এই বাইরের যে F-15, F-35, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে B-2 বিমান, যেটা B-2 যেটা, সেটাকে ডিটেক্ট করবার জন্য টেকনোলজি সম্ভবত ইরানের হাতে এখন এসে গেছে। তো সেটা যদি এসে যায়, তাহলে যে জিনিসটা হবে যে আজকে আপনি দেখেছেন যে যুদ্ধের 35তম দিন চলছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলে যাচ্ছেন যে ইরানের সব ধরনের সামরিক শক্তি ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি যে ইরানের সেনাবাহিনীকে বাস্তবে কোথাও দেখা যাচ্ছে না, কিন্তু ঠিক মতো কিন্তু তারা বিভিন্ন জায়গায় টার্গেট করছে। অর্থাৎ এটা হলো যে ইরানের ইরানের মানে আমরা যে প্রচলিত ওয়ারফেয়ারের কথাটা বলি, ইরান হয়তো ভিন্ন স্ট্র্যাটেজিতে যুদ্ধ করছে, যেটা প্রচলিত যুদ্ধের মাধ্যমে হয়তো ইরানকে পরাজিত করতে হিমশিম খাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাহিনী। সেটাই যদি হয়, এবং যদি এই ইন্টারসেপ্টর গুলো, তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টারসেপ্টর গুলো, ইসরায়েলের যে ইন্টারসেপ্টর গুলো, এগুলোর তো রসদ অফুরন্ত নয়। এগুলো তো প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে, এবং এগুলো শেষ হয়ে গেলে এগুলো নির্মাণ করতে কিন্তু আরো 2-3 বছর সময় লাগে। এমন নয় যে তাদের এই যে আয়রন ডোম, স্কার্ড, প্যাট্রিয়ট, এগুলোর যে মানে যেটা ম্যাটেরিয়াল গুলো, এগুলো কিন্তু সাপ্লাই দিতে কিন্তু এখন পর্যন্ত কিন্তু ভেতরের খবর, আমরা কিন্তু পাশ্চাত্যের ভেতরের খবরটা পাই না। বিবিসি, সিএনএন যেখান থেকে আসে, সেগুলো কিন্তু তাদের মানে পক্ষে এই কথাটা বলে। এই সার্বিক পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন, যে হরমুজ প্রণালী ইরান নিয়ন্ত্রণ করেছে, ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরপরই আবার পাল্টা আক্রমণ হয়েছে, F-35 বা 15 এখানে ডিটেক্টেড হয়ে গেল, তার মানে হচ্ছে যে ইরানের সক্ষমতাটা এখনো অটুট রয়েছে। এই সক্ষমতা যদি অটুট থাকে, আর তাহলে যে আপনি দেখেন যে এটার কারণে হরমুজ প্রণালী এবং অন্যান্য কারণে যে গ্লোবাল জ্বালানি বাজারের যেভাবে ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, সবকিছু মিলিয়ে কিন্তু আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি খুব দ্রুত নেগোসিয়েশনে যেতে ব্যর্থ হয়, তাহলে যুদ্ধ অবশ্যই প্রলম্বিত হবে। এবং ইরানের লক্ষ্যই হচ্ছে যুদ্ধকে এখন প্রলম্বিত করা। তার পাশে যে বিশ্ব শক্তি আছে, চায়না এবং রাশিয়া, তাদেরও উদ্দেশ্য হলো হলো এই মুহূর্তে যুদ্ধটাকে প্রলম্বিত করা। তা যুদ্ধ যত প্রলম্বিত হবে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে মানে পরাজয় ঘটবে আর কি। ইতিমধ্যেই টেকনিক্যালি তাদের পরাজয় ঘটেছে, কিন্তু সামরিকভাবে তাদের পরাজয়টা ঘটবে, যেটা বিশেষজ্ঞরা মনে করেছেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যেমন পতন ঘটেছিল সুয়েজ সংকট দিয়ে, মার্কিন সাম্রাজ্যবাদের হয়তো পতন ঘটবে হরমুজ সংকট দিয়ে। কাজে এই হরমুজ সংকটটাকে দীর্ঘায়িত করতে পারলে ইরানের পক্ষেই যেটা যাবে সেই জন্য। এবং আমরা তার আলামতি দেখতে পাচ্ছি যে তারা ইতিমধ্যে, যদিও মানে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে ইরানের আকাশ প্রতিরক্ষা এবং সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু আজকের এই মানে স্টিলথ বিমান মানে ডাউন করার মধ্যে যেটা প্রমাণ হয়েছে যে না, তাদের আকাশ প্রতিরক্ষা হয়তোবা একেবারেই নির্মূল হয়নি, কৌশলগত ভাবে হয়তোবা সেটা ফ্ল্যাকচুয়েট করছে, মাঝে মাঝে তারা প্রকাশ করছে, মাঝে মাঝে প্রকাশ করছে না। সুতরাং আমার ডক্টর মনে হয় মামুন, যুদ্ধ আরো। বিশ্লেষকরা বলছেন যে ইরান যুদ্ধ থেকে সহজেই সরে আসার পরিকল্পনা নেই ট্রাম্পের। তবে কি বলবো যে সহসাই এই যুদ্ধ বন্ধ হচ্ছে না? এখন যুদ্ধ আমরা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে যে কৌশলটা দেখেছি, আমরা দেখেছিলাম যে রাশিয়া 1 সপ্তাহের মধ্যে কিন্তু ইউক্রেনের রাজধানী কিয়েভে চলে গিয়েছে। কিন্তু তারপরে আমরা কি দেখলাম, ন্যাটো এবং অন্য শক্তিগুলো যেভাবে প্রক্সি ওয়ারের প্রস্তুতি নিল, সেটা দেখে কিন্তু ইউক্রেন থেকে কিন্তু রাশিয়ার ব্যাকে চলে আসলো, কিন্তু যুদ্ধটাকে তাকে 4 বছরে গড়িয়েছে। এইখানে একই অবস্থা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এখানে যেভাবে যুদ্ধটা শুরু করেছিল চায়না, রাশিয়া এবং অন্য শক্তিগুলোর সাপোর্টের কারণে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ট্র্যাপে পড়ে গিয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র সামরিকভাবে সরাসরি মানে পরাজয় স্বীকারে ফেরত যাবে না, পরাজয় স্বীকার করে ফেরত দিলে তো গ্লোবাল সিস্টেমটাই ভেঙে পড়বে।
সুতরাং তারা হয়তো বা এইখানে ভিন্ন একটা স্ট্র্যাটেজি নিবে, যেটা ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্যের ফ্ল্যাকচুয়েশন সেখান থেকে বোঝা যাচ্ছে। সুতরাং এই যুদ্ধটা দ্রুত যদি শেষ করতে না পারে, তাহলে ইউক্রেন যুদ্ধের মতোই একটা বিরাট একটা মানে দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপান্তরিত হবে। কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র এবং পানি শোধনাগারে হামলায় ইসরায়েল জড়িত বলেও দাবি ইরানের। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইসরায়েল কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না, নাকি কোন পথে হাঁটছে তারা, কি বলবেন এই বিষয়ে? আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে আজকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই হরমুজ প্রণালীর উপরে একটি মানে ভোটাভুটি হওয়ার কথা ছিল, মানে গ্লোবাল মিন টাইম 3টার দিকে, যেটা এজেন্ডাভুক্ত ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে আপনার নিরাপত্তা পরিষদের যে ওয়েবসাইট সেখান থেকে এই এজেন্ডাটা প্রত্যাহার করা হয়েছে, অর্থাৎ ভোটাভুটিটা হয়নি। সুতরাং এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে জাতিসংঘ থেকে কোনো কাজ মানে এটা করতে পারতেছে না মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যেরা। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই যে বিশ্ব ব্যবস্থার মধ্যে যে জাতিসংঘের মাধ্যমে একটা আইনের স্ট্রাকচার থেকে যে সমস্যা সমাধান করা বা কনফ্লিক্ট রেজলিউশন, সেই ব্যবস্থাটা কিন্তু একদম ভেঙে পড়েছে। তো সুতরাং এই যে আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে ইরানের পাওয়ার প্ল্যান্ট গুলাকে আক্রমণ করা হবে। ইতিমধ্যে ইরানের আপনি দেখেন একটা রিস্ক আক্রমণ করা হয়েছে, এবং শতবর্ষব্যাপী একটা পাসপোর্ট ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার সেটা আক্রমণ করা হয়েছে। এইটা কিন্তু আপনি দেখেন যে জেনেভা কনভেনশনের আর্টিকেল 52 অনুযায়ী এই ধরনের আক্রমণ কিন্তু কোনো অংশ করতে পারে না যুদ্ধক্ষেত্রে। এটা কিন্তু মানে একটা ওয়ার ক্রাইমস হয়েছে, এবং যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের 100 জন আইনবিদও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে এই ব্রিজ ভাঙার মাধ্যমে এই যে পাওয়ার প্ল্যান্ট বা অন্য জায়গায় আক্রমণের যে তার একটা ইচ্ছা, এর মাধ্যমে কিন্তু ডোনাল্ড ট্রাম্প মানে ক্রাইমের দিকে যাচ্ছেন, যেটাকে বলে ওয়ার ক্রাইম। তো ডোনাল্ড ট্রাম্পের এই যে তৎপরতাগুলো এবং ইসরায়েলের যে তৎপরতাগুলো, ইসরায়েল যেমন বলেছে যে মানে ইরানের আপনার স্টিল ইন্ডাস্ট্রি 70% তারা ধ্বংস করে দিয়েছে। তো আমরা তো সিভিলিয়ান অবজেক্টিভস উপরে আক্রমণ হতে পারে না। সুতরাং এখান থেকে আমার মনে হয়েছে যে তারা কোনোভাবেই সামরিক দিক দিয়ে সুবিধা করতে না পেরে তারা বেসামরিক জিনিসগুলোর উপরে আক্রমণ করেছেন, এবং সেগুলো কিন্তু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এবং ফিলিস্তিন ইস্যু থেকে আমরা দেখেছি যে তারা সেটাই হয়তো করবেন। এখন সেটাকে বিশ্ব কিভাবে মোকাবেলা করবে সেটাই আমাদের দেখার বিষয়। কিন্তু তাদের তৎপরতা থেকে মনে হয় যে তারা আর জাতিসংঘকে মানছেন না, গ্লোবাল আইনও মানছেন না। তারা মনে করছেন যে তারা শক্তির জোরে যেটা করবেন, যেটাকে বলে মাইট ইজ রাইট, সেই ধরনের একটা কাজ তারা করতে যাচ্ছেন। ইতিমধ্যে তারা করার ব্যাপারে প্রমাণও করেছেন। এইটাই বিশ্বের জন্য এখন একটা আশঙ্কার বিষয়। জি, ডক্টর আব্দুল্লাহ আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।